সাজিদের ব্যাগে মোটা একটা ডায়েরি থাকে সবসময়। ডায়েরিটা প্রাগৈতিহাসিক আমলের কোনো নিদর্শনের মতো। কোনো জায়গায় ছেঁড়া, কোনো জায়গায় আঠা দিয়ে প্রলেপ লাগানো, কোনো জায়গায় টেপ লাগানো। এই ডায়েরিতে সে তার জীবনের নানা উল্লেখযোগ্য ঘটনাগুলো লিখে রাখে। বলে রাখি, সাজিদের ব্যক্তিগত ডায়েরিতে আমার অ্যাক্সেস অনুমতিপ্রাপ্ত। এই ডায়েরির মাঝামাঝি কোনো এক জায়গায় সাজিদ আমার সাথে প্রথম সাক্ষাতের ঘটনাটিও লিখে রেখেছে। তার সাথে আমার প্রথম দেখা হয় টিএসসিতে। সে আমার সম্পর্কে লিখেছে, ভ্যাবলা টাইপের এক ছেলের সাথে সাক্ষাৎ হলো আজ। দেখলেই মনে হবে জগতের কঠিন বিষয়ে কোনো কিছুই সে বোঝে না। কথা বলার পরে বুঝলাম এই ছেলে অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু দেখতে হাবাগোবা। ছেলেটার নাম আরিফ। 5 মার্চ 2009। এই ডায়েরিতে নানান বিখ্যাত ব্যক্তিদের কথাও লেখা আছে। একবার কানাডার টরন্টোতে সাজিদ তার বাবার সাথে একটা অফিসিয়াল ট্যুরে গিয়েছিল। সেখানে অনেক সেলিব্রিটির সাথে বিল গেটসও আমন্ত্রিত ছিলেন। বিল গেটস সেখানে 10 মিনিটের জন্য বক্তৃতা রেখেছিলেন। সেই ঘটনাটিও ডায়েরিতে লেখা আছে। সিলেট শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর জাফর ইকবালের সাথে সাজিদের একবার বইমেলায় দেখা হয়ে যায়। সেবারের বইমেলায় জাফর স্যারের বই একটুখানি বিজ্ঞানের দ্বিতীয় কিস্তি আরও একটুখানি বিজ্ঞান প্রকাশিত হয়। বই কিনে বের হওয়ার পথে জাফর স্যারের সাথে দেখা হয়ে যায় সাজিদের। অটোগ্রাফ নিয়ে স্যারের কাছে হেসে জানতে চাইল, স্যার, একটুখানি বিজ্ঞান পাইলাম, এরপর পাইলাম আরো একটুখানি বিজ্ঞান, এটার পরে আরো একটুখানি বিজ্ঞান কবে পাচ্ছি? সেদিন নাকি জাফর স্যার মিষ্টি হেসে বলেছিলেন, পাবে পাবে। নিজের সাথে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনাই ঠাঁই পেয়েছে সাজিদের ডায়েরিতে। ডায়েরির আদ্যপান্ত আমার পড়া ছিল, কিন্তু সেমিস্টার ফাইনাল সামনে চলে আসায় গত বেশ কিছুদিন তার ডায়েরিটা আর পড়া হয়নি। সেদিন থার্ড সেমিস্টারের শেষ পরীক্ষাটি দিয়ে রুমে এলাম। এসে দেখি সাজিদ ঘরে নেই। টেবিলের উপরে তার ডায়েরিটা খোলা অবস্থায় পড়ে আছে। ঘরমাক্ত শরীর। কাঠফাটা রোদের মধ্যে ক্যাম্পাস থেকে হেঁটে বাসায় ফিরেছি। এই মুহূর্তে বসে ডায়েরিটা উল্টাবার সে শক্তি বা ইচ্ছে কোনটাই নেই। কিন্তু ডায়েরিটা বন্ধ করতে গিয়ে একটা শিরোনামে আমার চোখ আটকে গেল। আমি সাজিদের টেবিলেই বসে পড়ি। লেখাটির শিরোনাম ছিল, ভাগ্য বানাম স্বাধীন ইচ্ছা শক্তি। স্রষ্টা কি এখানে বিতর্কিত? বেশ লোভনীয় শিরোনাম। শারীরিক ক্লান্তি ভুলেই আমি ঘটনাটি প্রথম থেকে পড়া শুরু করলাম। ঘটনাটি সাজিদের ডায়েরিতে যেভাবে লেখা ছিল ঠিক সেভাবেই তুলে ধরছি। কয়েকদিন আগে ক্লাসের থার্ড পিরিয়ডে মফিজুর রহমান স্যার এসে আমাকে দাঁড় করালেন। বললেন, তুমি কি ভাগ্য, তাকদিরে বিশ্বাস করো? আমি আচমকা অবাক হলাম। আসলে এই আলাপগুলো হলো ধর্মীয় আলাপ। মাইক্রোবায়োলজির একজন শিক্ষক যখন ক্লাসে এসে এসব জিজ্ঞেস করেন, তখন খানিকটা বিব্রত বোধ করাই স্বাভাবিক। স্যার আমার উত্তরের আশায় মুখের দিকে চেয়ে আছে। আমি বললাম, জি স্যার। অ্যাজ এ মুসলিম আমি তাকদিরে বিশ্বাস করি। এটি আমার ইমানের মূল 7টি বিষয়ের মধ্যে একটি। স্যার বললেন, তুমি কি বিশ্বাস করো যে মানুষ জীবনে যা যা করবে সবকিছুই জন্মের অনেক বছর আগে তার তাকদিরে লিখে দেওয়া হয়েছে? জি স্যার, আমি উত্তর দিলাম। বলা হয় স্রষ্টার ইচ্ছা ছাড়া গাছের একটা ক্ষুদ্র পাতাও নড়ে না, তাই না? জি স্যার। ধরো আজ সকালে আমি একজন লোককে খুন করলাম, তাহলে কি আমার তাকদিরে এটি পূর্ব নির্ধারিত ছিল না? জি ছিল। আমার তাকদির যখন লেখা হচ্ছিল তখন কি আমি জীবিত ছিলাম? না স্যার, জীবিত ছিলেন না। আমার তাকদির কে লিখেছে? কার নির্দেশে লেখা হয়েছে? স্রষ্টার। তাহলে সোজা ও সরল লজিক এটাই বলে আজ সকালে যে খুনটি আমি করেছি সেটা মূলত আমি করিনি। আমি এখানে একটি রোবট মাত্র। আমার ভিতরে একটি প্রোগ্রাম সেট করে দিয়েছে স্রষ্টা। সেই প্রোগ্রামের লেখা ছিল যে আজ সকালে আমি একজন লোককে খুন করব।
সুতরাং আমি ঠিক তাই করেছি যা আমার জন্য স্রষ্টা পূর্বে ঠিক করে রেখেছেন। এতে আমার কোনো হাত নেই। ডু ইউ অ্যাগ্রি, সাজিদ? কিছুটা, স্যার। আমি উত্তর দিলাম। মফিজুল স্যার এবার হাসলেন, এসে বললেন, আমি জানতাম তুমি কিছুটাই একমত হতে পারবে, পুরোটা নয়। এখন তুমি আমাকে নিশ্চয়ই যুক্তি দেখিয়ে বলবে, স্যার, স্রষ্টা আমাদের একটি স্বাধীন ইচ্ছে শক্তি দিয়েছেন, আমরা এটা দিয়ে ভালো মন্দ বিচার করে চলি, রাইট? আমি বললাম, জি স্যার। স্যার বললেন, কিন্তু সাজিদ, এটা খুবই লেম লজিক। ডু ইউ নো? ধরো আমি তোমার হাতে বাজারের একটা তালিকা দিলাম, তালিকায় যা যা কিনতে হবে তার সবকিছুই লেখা আছে। এখন তুমি বাজার করে ফেললে, তুমি ঠিক তাই কিনলে যা আমি তালিকায় লিখে দিয়েছি, এবং তুমি এটা করতে বাধ্য। এতটুকু বলে স্যার আমার কাছে জানতে চাইলেন, বুঝতে পারছো? আমি বললাম, জি স্যার। স্যার বললেন, ভেরি গুড। ধরো তুমি বাজার করে আসার পরে একজন জিজ্ঞেস করলো, সাজিদ, কি কি বাজার করেছো? তখন আমি উত্তর দিলাম, ওর যা যা খেতে মন চেয়েছে তাই কিনেছে। বলো তো আমি সত্যই বলেছি কিনা? আমি বললাম, না, আপনি মিথ্যে বলেছেন। স্যার চিৎকার করে বলে উঠলেন, এক্স্যাক্টলি, ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট, মাই ডিয়ার। আমি মিথ্যে বলেছি। আমি তালিকাতেই বলে দিয়েছি তোমাকে কি কি কিনতে হবে, তুমি ঠিক তাই কিনেছো যা আমি কিনতে বলেছি। যা কিনেছো সব আমার পছন্দের জিনিস। এখন আমি যদি বলি ওর যা যা খেতে মন চেয়েছে সে তাই কিনেছে, তাহলে এটা একটা ডাহা মিথ্যা কথা হবে, তাই না? আমি বললাম, জি স্যার। স্যার বললেন, ঠিক স্রষ্টাও এভাবে মিথ্যা বলেছেন, 2 নাম্বারই করেছেন। তিনি অনেক আগে আমাদের তাকদীরে লিখে তা আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছেন। এখন আমরা সেটাই করি যা স্রষ্টা সেখানে লিখে রেখেছেন। দ্য এন্ড অফ দ্য ডে, এই কাজের জন্য কেউ জান্নাতে যাচ্ছে, কেউ জাহান্নামে। কিন্তু কেন? এখানে মানুষের তো কোনো হাত নেই। ম্যানুয়ালটা স্রষ্টার তৈরি, আমরা তো জাস্ট পারফর্মার। স্ক্রিপ্ট রাইটার তো স্রষ্টা। স্রষ্টা এর জন্য আমাদের কাউকে জান্নাত, কাউকে জাহান্নাম দিতে পারে না। যুক্তি তাই বলে, ঠিক? আমি চুপ করে রইলাম। পুরো ক্লাস পিনপত নীরবতা বিরাজ করছে তখন। স্যার বললেন, হ্যাভ ইউ এনি প্রপার লজিক অন দ্য টিপিক্যাল কোয়েশ্চেন হিয়ার? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। স্যার মুচকি হাসলেন, সম্ভবত ভাবছেন উনি আমাকে এবার সত্যি সত্যি উপকার করে দিলেন। বিজয়ীর হাসি। আমাকে যারা চেনে তারা সবাই জানে আমি কখনো কারো প্রশ্নের উত্তর দিতে সময় নেই না। আজকে যেহেতু তার ব্যতিক্রম ঘটলো, বন্ধুরা আমার দিকে ড্যাব ড্যাব চোখ করে তাকালো। তাদের চাহনি দেখে মনে হচ্ছিল এই সাজিদকে তারা চেনেই না, কোনোদিন দেখেইনি। ক্লাসে আমার বিরুদ্ধ মতে যারা আছে তাদের চেহারা তখন মুহূর্তেই উজ্জ্বল বর্ণ ধারণ করলো। তারা হয়তো মনে মনে ভাবতে লাগলো, মোল্লাবাজির দৌড় ওই মসজিদ পর্যন্তই। আমি মুখ তুলে স্যারের দিকে তাকালাম। মুচকি হাসিটা স্যারের মুখে তখনও বিরাজমান। আমি বললাম, স্যার, এই ক্লাসে কার সম্পর্কে আপনার কি অভিমত? স্যার ভ্যাবাচাকা খেলেন। স্যার জিজ্ঞেস করেছেন কি, আর আমি বলছি কি? স্যার বললেন, বুঝলাম না। আমি বললাম, মানে আমাদের ক্লাসে কার মেধা কিরকম সে বিষয়ে আপনার ধারণা কেমন? স্যার বললেন, ভালো ধারণা। ছাত্রদের সম্পর্কে একজন শিক্ষকেরই তো সবচেয়ে ভালো জ্ঞান থাকে। আমি বললাম, স্যার, আপনি বলুন তো এই ক্লাসে কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা সেকেন্ড ক্লাস পাবে? কিছুটা বিস্মিত হলেন। বললেন, আমি তোমাকে অন্য বিষয়ে প্রশ্ন করেছি, তুমি আউট অফ কনটেক্সটে গিয়ে পাল্টা প্রশ্ন করছো ছাত্রী। আমি বললাম, না স্যার, আমি কনটেক্সটেই আছি, আপনি উত্তর দিন। স্যার বললেন, এই ক্লাস থেকে রায়হান, মমতাজ, ফারহানা, সজীব, ওয়ারেস, ইফতি, সুমন, জাবেদ ও তুমি ফার্স্ট ক্লাস পাবে।
আর বাকিরা সেকেন্ড ক্লাস পাবে। স্যার যাদের নাম বলেছেন তারা সবাই ক্লাসের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সুতরাং স্যারের অনুমান খুব একটা ভুল না। আমি বললাম, স্যার আপনি এটা লিখে দিতে পারেন? স্যার বললেন, ওয়াই নট। এই বলে তিনি খচখচ করে একটা কাগজের এক পাশে যারা ফার্স্ট ক্লাস পাবে তাদের নাম, অন্য পাশে যারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লিখে আমার হাতে দিলেন। আমি বললাম, স্যার ধরে নিলাম যে আপনার ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্য হয়েছে। মানে আপনি ফার্স্ট ক্লাস পাবেন বলে যাদের নাম লিখেছেন তারা সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে, আর যারা সেকেন্ড ক্লাস পাবে লিখেছেন তাদের সবাই সেকেন্ড ক্লাস পেয়েছে। স্যার বললেন, হুম, তো? আমি বললাম, এখন স্যার বলুন তো প্লিজ, যারা ফার্স্ট ক্লাস পেয়েছে কেবল আপনি এই কাগজে তাদের নাম লিখেছেন বলে কি তারা ফার্স্ট ক্লাস পেয়েছে? স্যার বললেন, না তো। আমি বললাম, যারা সেকেন্ড ক্লাস পেয়েছে কেবল আপনি এই কাগজে লিখেছেন বলে কি তারা সেকেন্ড ক্লাস পেয়েছে? স্যার বললেন, একদমই না। আমি বললাম, তাহলে মূল ব্যাপারটি কি স্যার? স্যার বললেন, মূল ব্যাপার হলো আমি তোমাদের শিক্ষক। আমি খুব ভালো করেই জানি পড়াশোনায় তোমাদের কে কেমন। আমি খুব ভালো করেই জানি কার মেধা কেমন। সুতরাং আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি কে কেমন রেজাল্ট করবে। আমি হাসলাম, বললাম, স্যার যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা যদি আপনাকে দোষ দেয়, যদি বলে আপনি সেকেন্ড ক্লাস ক্যাটাগরিতে তাদের নাম লিখেছেন বলেই তারা সেকেন্ড ক্লাস পেয়েছে। স্যার কপালের ভাঁজ লম্বা করে বললেন, ইট উড বি টোটালি রং। আমি কেন এর জন্য দায়ী হব? এটা তো সম্পূর্ণ তাদের দায়। আমি শুধু তাদের মেধা, যোগ্যতা সম্পর্কে ধারণা রাখি বলেই অগ্রিম বলে দিতে পেরেছি যে কে কেমন রেজাল্ট করবে। আমি এবার জোরে জোরে হাসতে লাগলাম। পুরো ক্লাসে আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি থামলাম, বললাম, স্যার তাকদীর তথা ভাগ্যটাও ঠিক এই রকম। আপনি যেমন আমাদের মেধা, যোগ্যতা, ক্ষমতা সম্পর্কে ভালো ধারণা রাখেন, স্রষ্টাও তেমনি তার সৃষ্টি সম্পর্কে জানেন। আপনার ধারণার মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু স্রষ্টার জান্নাতে কোনো ভুল নেই। স্রষ্টা হলেন আলিমুল গায়েব। তিনি ভূত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন। আপনি আমাদের সম্পর্কে পূর্ব অনুমান করে লিখে দিয়েছেন যে আমাদের মধ্যে কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা সেকেন্ড ক্লাস পাবে। এর মানে কিন্তু এই নয় যে আপনি বলেছেন বলেই আমরা কেউ ফার্স্ট ক্লাস পেয়েছি, কেউ সেকেন্ড ক্লাস পেয়েছি। আমরা যা রেজাল্ট করেছি সেটা তার মেধা, যোগ্যতা ও পরিশ্রমের আলটিমেট ফল। তো স্রষ্টা যেহেতু তার সৃষ্টির ব্যাপারে সব জানেন, কাজেই তিনি যে অনুযায়ী আমাদের তাকদীর লিখে রেখেছে তাতে লেখা আছে দুনিয়ায় আমরা কে কি করব। এর মানেও কিন্তু এই রকম নয় যে তিনি লিখে দিয়েছেন বলে আমরা কাজগুলো করেছি, বরং এর মানে হলো তিনি জানেন যে আমরা দুনিয়ায় এই কাজগুলো করব। তাই তিনি অগ্রিম লিখে রেখেছেন তাকদীর হিসাবে। আমাদের মধ্যে কেউ ফার্স্ট ক্লাস আর কেউ সেকেন্ড ক্লাস পাওয়ার জন্য যেমন কোনোভাবেই আপনি দায়ী নন, ঠিক সেভাবেই মানুষের মধ্যে কেউ ভালো কাজ করে জান্নাতে আর কেউ খারাপ কাজ করে জাহান্নামে যাওয়ার জন্য স্রষ্টা দায়ী নয়। স্রষ্টা জানেন যে আপনি আজ সকালে একজনকে খুন করবেন, তাই তিনি সেটা আগে থেকে আপনার তাকদীরে লিখে রেখেছেন। স্যার ব্যাপারটা কি এখন পরিষ্কার? স্যারের চেহারাটা কিছুটা ফ্যাকাশে মনে হলো। তিনি বললেন, হুম। এরপর স্যার কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, আমি শুনেছিলাম তুমি কদিন আগেও নাস্তিক ছিলে, তুমি আবার আস্তিক হলে কবে? আমি হা হা করে হাসলাম, বললাম, স্যার এই প্রশ্নটা কিন্তু আউট অফ কনটেক্সট। এটা শুনে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। স্যার এবার ক্লাসের একাডেমিক লেকচার শুরু করলেন। ক্লাসের একদম শেষ দিকে স্যার আবার আমাকে দাঁড় করালেন। বললেন, বুঝলাম স্রষ্টা আগে থেকেই জানেন বলেই লিখে রেখেছেন। তিনি যেহেতু আগে থেকেই জানেন কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে, তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার? যারা জান্নাতে যাওয়ার তাদের জান্নাতে, আর যারা জাহান্নামে যাওয়ার তাদের জাহান্নামে পাঠিয়ে দিলেই তো হয়, তাই না? আমি আবারও হাসলাম। আমার হাতে স্যারের লিখে দেওয়া কাগজটি তখনও ধরা ছিল। আমি সেটা স্যারকে দেখিয়ে বললাম, স্যার
এই কাগজে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লেখা আছে। তাহলে এই কাগজটির ভিত্তিতে রেজাল্ট দিয়ে দিন। বাড়তি করে পরীক্ষা নিচ্ছেন কেন? স্যার বললেন, পরীক্ষা না নিলে কেউ হয়তো এই বলে অভিযোগ করতে পারে যে স্যার আমাকে ইচ্ছে করে সেকেন্ড ক্লাস দিয়েছে। পরীক্ষা দিলে আমি হয়তো ঠিকই ফার্স্ট ক্লাস পেতাম। আমি বললাম, একদম তাই স্যার। স্রষ্টাও এর জন্য পরীক্ষা নিচ্ছে, যাতে কেউ বলতে না পারে দুনিয়ায় পরীক্ষার ব্যবস্থা থাকলে আমি অবশ্যই আজকে জান্নাতে থাকতাম। স্রষ্টা ইচ্ছে করেই আমাকে জাহান্নামে পাঠিয়েছেন। ক্লাসের সবাই হাততালি দিতে শুরু করলো। স্যার বললেন, সাজিদ, আই হ্যাভ আ লাস্ট কোয়েশ্চেন। আমি বললাম, ডেফিনেটলি স্যার। স্যার বললেন, আচ্ছা, যে মানুষ পুরো জীবনে খারাপ কাজ বেশি করে সে অন্তত কিছু না কিছু ভালো কাজ তো করে, তাই না? আমি বললাম, জি স্যার। স্যার বললেন, তাহলে এই ভালো কাজগুলোর জন্য হলেও তো তার জান্নাতে যাওয়া দরকার, তাই না? আমি বললাম, স্যার, পানি কিভাবে তৈরি হয়? স্যার আবারও অবাক হলেন। হয়তো বলতে চাচ্ছিলেন যে এই প্রশ্নটাও আউট অফ কনটেক্সট, কিন্তু কি ভেবে যেন চুপসে গেলেন। বললেন, 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেনের সংমিশ্রণে। আমি বললাম, আপনি 1 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন দিয়ে পানি তৈরি করতে পারবেন? কখনোই না। ঠিক সেভাবে 1 ভাগ ভালো কাজ আর 1 ভাগ মন্দ কাজের জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হলে 3 ভাগে ভালো কাজ হতে হবে, নতুবা 2 ভাগ ভালো কাজ, 1 ভাগ মন্দ কাজ হতে হবে। অর্থাৎ ভালো কাজের পাল্লা ভারী হওয়া আবশ্যক। সেদিন স্যার আর কোনো প্রশ্ন আমাকে করেনি। ডায়েরিতে সাজিদের লেখা এক নিঃশ্বাসে পুরোটা পড়ে ফেললাম। কোথাও একটু থামিনি। পড়া শেষে যেই মাত্র ডায়েরিটা বন্ধ করতে যাব, অমনি দেখলাম পেছন থেকে সাজিদ এসে আমার কান মলে ধরেছে। বলল, তুই তো সাংঘাতিক লেভেলের চোর, চুরি করে আমার ডায়েরি পড়ছিস। আমি হেসে বললাম, ভুলে গেছিস যে এই ডায়েরি পড়ার অ্যাক্সেস তুই নিজেই আমাকে দিয়েছিলি। সাজিদ জিহ্বায় কামড় দিয়ে বলল, সেটা আমার উপস্থিতিতে কিন্তু। আমি প্রসঙ্গ ঘুরিয়ে দিতে বললাম, স্যারকে তো সেদিন ভালো জব্দ করেছিস রে দোস্ত। কথাটা সে কানে নিল বলে মনে হলো না। নিজের সম্পর্কে কোনো কমপ্লিমেন্টই সে আমলে নেয় না। গামছায় মুখ মুছতে মুছতে খাটের উপরে শুয়ে পড়ল। আমি তার কাঁধে হাত রাখলাম। বললাম, সাজিদ। সাজিদ বলল, হুম। আমি বললাম, একটা কথা বলবো? সাজিদ বলল, বল। আমি বললাম, জানিস, এক সময় যুবকেরা হিমু হতে চাইতো। হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে মরুভূমিতে গর্ত করে জ্যোৎস্না দেখার স্বপ্ন দেখত। দেখিস, এমন একদিন আসবে যেদিন যুবকেরা সাজিদ হতে চাইবে, ঠিক তোর মতো। কথাগুলো বলেই আমি সাজিদের দিকে তাকালাম। দেখলাম ততক্ষণে সে ঘুমিয়ে পড়েছে। অঘোর ঘুম। এক প্রশান্ত মুখের দিক থেকে আমি চোখ